আসসালামু আলাইকুম। বেসিক কনসেপ্ট 3.2 এর উপর নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের চ্যাপ্টারে, আজকের এই আলোচনায় আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের জ্যামিতি বুঝতে যেমন কাজে লাগবে এবং এইখান থেকে কিছু তথ্য দিয়ে প্রায় প্রতি বছরই একটা না একটা এমসিকিউ আমাদের দিয়ে দেয়। সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। পাশাপাশি এই তথ্যগুলো লাগবে, আমরা 3.2 তো বটেই, অন্যান্য চ্যাপ্টারের কিছু জ্যামিতি আছে, ইভেন এই তথ্যগুলো জেনারেল ম্যাথেও আমাদের কাজে লাগে বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার জন্য এবং সম্পাদ্য অঙ্কনের সহায়ক হিসাবে। আমরা চলে যাই প্রথম টপিকে। এখানে দেওয়া আছে সদৃশকোণী বহুভুজ। আমাদের সদৃশকোণী বহুভুজ, সদৃশকোণী এই শব্দটার সাথে আমরা পরিচিত না হলেও সার্বভৌমের সাথে আমরা অনেকেই পরিচিত আছি। প্রথমে আমরা সদৃশকোণী যদি নিয়ে আলোচনা করি, সদৃশকোণী বলতে আমাদের বোঝাবে এমন আমাদের বহুভুজ বা ত্রিভুজ, আমাদের শুরুতে যেহেতু ত্রিভুজ নিয়ে আলোচনা করা আছে, যদি আমাদের একটা ত্রিভুজ হলো এমনটা যে এই ত্রিভুজের তিনটা কোণের যে মানটা অন্য ত্রিভুজের তিনটা কোণের মানটা একই রকম কিন্তু বাহুগুলো আলাদা, এই টাইপের বোঝাচ্ছে। আমি তোমাকে আরও কিছু সরাসরি উদাহরণ দিয়ে তোমাকে নোটে বোঝাই। আমি এখানে যে দুইটা ত্রিভুজ আঁকলাম সেই দুইটা ত্রিভুজ এমনভাবে এঁকেছি, তুমি ধরে নাও যে আমাদের এই বাহুটা সমান, ধরলাম এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, ধরে নিলাম এটা আমাদের 10 সেন্টিমিটার, এটাও আমাদের 10 সেন্টিমিটার। এখন এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, যদি এই দুইটা কোণ এই দুইটা বাহু সমান হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। আবার একইভাবে যেহেতু এই দুই বাহু সমান তাহলে আমাদের এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এই ত্রিভুজের সাথে তিনটা কোণের সাথে তিনটা কোণ মিলে যাচ্ছে। যেহেতু আমাদের এই দুইটা সমকোণ তাহলে 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রি মিলে যাচ্ছে। এখানে আমাদের 45 ডিগ্রি কোণ, এখানেও আমাদের 45 ডিগ্রি কোণ, এটাও 45 ডিগ্রি কোণ। তাহলে এইখানে দুইটা 45, এই 45-এর সাথে এই 45 মিলে গেল, আমরা এটা 45 ডিগ্রি লিখি। এই 45-এর সাথে এই 45 মিলে গেল, 90-র সাথে 90 মিলে যাচ্ছে। যখন দুইটা ত্রিভুজের তিনটা কোণের মানই সমান হচ্ছে তখন এই টাইপের ত্রিভুজকে বলে আমরা সদৃশকোণী ত্রিভুজ। তবে শর্ত হলো এখানে অবশ্যই এই যে মানগুলো আছে এই মানগুলোতে বাহুগুলো কোনোটাই সমান ছিল না। অর্থাৎ আমরা যে ত্রিভুজটাকে সর্বসম ত্রিভুজ বলি, আমি যদি সর্বসম ত্রিভুজটা আঁকি, এখানে আমি যে দুইটা ত্রিভুজ এঁকেছি ধরে নিচ্ছি যে আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটার মান হলো 6, এই বাহুটার মান হলো 8, এই বাহুটার মান হলো 6, এই বাহুটার মান হলো 8, আর এই বাহুটা হলো আমাদের 10, এই বাহুটা হলো 10। আমি ধরে নিচ্ছি তাহলে এইখানে হলো θ1, এইটা হলো আমাদের θ2। এই জায়গায় θ1 হলে এই ত্রিভুজের এইখানেও θ1, এইখানে আমাদের θ2 হলে এখানে আমাদের θ2, এইটা তো আমাদের 90 ডিগ্রি। এইটা এমন দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করলাম যেখানে তিনটা বাহু তো পরস্পর সমান, সাথে কোণ তিনটাও সমান। যদি কোণের সাথে আমরা একটা বাহু সমান প্রমাণ করতে পারি তাহলে বাকি দুইটা বাহু সমান হবে, ওটা করতে হবে না। এই টাইপের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজগুলোকে বলি সর্বসম। আর সদৃশের ক্ষেত্রে শুধু কোণগুলো, আমাদের তিনটা কোণ অন্য ত্রিভুজের তিনটা কোণের সাথে মিলে গেছে কিন্তু বাহুগুলো সমান হয় নাই, এই টাইপের ক্ষেত্রে আমরা বলি সদৃশকোণী ত্রিভুজ। আমরা আমাদের বইয়ে ফিরে যাই। আমাদের সংজ্ঞায় বলা আছে সমান সংখ্যক বাহু বৈশিষ্ট্য দুটি বহুভুজের একটির কোণগুলো অপরটির কোণের যদি সমান হয় বহুভুজ দুইটিকে সদৃশকোণী বহুভুজ বলে। আমাদের প্রথম সদৃশকোণী বহুভুজ নিয়ে আলোচনা করা আছে। আর একটা দেওয়া আছে সদৃশ বহুভুজ। দুইটি সদৃশ বহুভুজ বলতে আমরা কীরকম বুঝবো, যে যদি দুটি বহুভুজের মধ্যে অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ যে দুটি বাহু আছে বাহুগুলোর অনুপাত সমান হয় তাহলে ত্রিভুজ আমরা বহুভুজকে সদৃশ বহুভুজ বলবো। এখানে একটা ব্যাপার যে আমাদের ত্রিভুজ সদৃশকোণী হলে তার যে অনুরূপ বাহুগুলো আছে অনুরূপ বাহুগুলো আমাদের অনুপাতটা সমান হয়। আমি যদি এখানে এই চিত্রটা ধরি, আমি একটু বড় করে দেই, শুধুমাত্র চিত্রের দিকে আমি ব্যাক করি, লেখাগুলো বাদ দেই। এই চতুর্ভুজটাতে আমি ধরে নিচ্ছি এখানে যদিও সবগুলো কোণ সমান, আমি ধরে নিচ্ছি আপাতত যে এইখানে এই এ কোণের সাথে আমাদের ই কোণ সমান। আমি ধরে নিচ্ছি বি কোণের সাথে আমাদের এখানে এফ কোণটা সমান। এরপরে ধরে নিচ্ছি যে আমাদের এই ডি কোণের সাথে আমাদের এইচ কোণটা সমান। আর এখানে টিক চিহ্ন যেটা দিলাম এফ কোণের সাথে সি কোণের সাথে আমাদের জি কোণ সমান। ধরে নিচ্ছি যদি এরকম হয়, অনুরূপ বাহু বলতে বোঝায়, তখন আমরা কি করব, এই যে এ বি বাহুটা নিব। এ বি এমন একটা বাহু যেটা হলো আমাদের এই যে এক দাগ দেওয়া কোণ আর দুই দাগ দেওয়া কোণ এদের মাঝখানে আছে। তাহলে এক দাগ আর দুই দাগের মাঝখানে এখানে কি আছে, ইএফ বাহু। তাহলে এই দুইটার অনুপাত যা হবে, এবার আমরা আসি বিডি। এই বাহুটা কেমন আছে, দুই দাগ আর হলো ডটের সাথে। তাহলে এখানে দুই দাগ আর ডটের সাথে যেটা আছে এদের অনুপাত, এই পর্যায়ক্রমে অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্সে তার সাথে সিনক্রোনাইজ করে অ্যাডজাস্ট হয়ে তারপরে এই বাহুগুলো সমান হবে। ব্যাপারটা এরকম না, আমি কিন্তু ধরে নিচ্ছি যদিও এটা দুইটাই বর্গ, চারটা কোণের সমকোণ করে, আমি ধরে নিচ্ছি চারটা কোণের মধ্যে পার্থক্য আছে। তাহলে যদি এখানে এ বির সাথে এর সাথে ই কোণের সম্পর্ক থাকে, বির সাথে এফ কোণের সম্পর্ক থাকে, এরকম সিরিয়াল ওয়াইজ থাকে, আমি বলতে পারি না যে এ বির অনুপাত আর হলো
এখানে ই জি যেটা আছে এর অনুপাত, এই দুইটাকে অনুপাত নিয়ে আমি কাজ করতে পারি না, কারণ এইখানে এই বাহুটা আছে এই যে আমাদের এক দাগ আর টিক চিহ্নর সাথে, আর এটা হলো এক দাগ আর দুই দাগের সাথে। এখানে এক দাগ বলতে এ আর দুই দাগ বলতে আমি বি বুঝাচ্ছি। তো আমাদের সিরিয়াল অনুসারে এটা সিকোয়েন্স করবে। ধরো তুমি ক্লকওয়াইজ হিসাব করো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করো, যেগুলো সমান তাদের সাথে সিরিয়ালটা মেনটেন করে আমাদের বাহুগুলোর অনুপাত আমরা লিখে থাকি। এখানে খেয়াল করো আমাদের যেটা দেওয়া আছে এ বি সাথে ই এফ, আমরা ধরে নিছি যে এর সাথে ই কোণের মিল আছে, এখানে সিরিয়াল বি কোণের সাথে এফ কোণের মিল আছে, ডির সাথে এই, সি এর সাথে জি, এরকম যদি মিলটা থাকে আমরা অনুপাতের বেলায় কি লিখছি এ বি ডিভাইডেড বাই ই এফ, এ বি সাথে আমাদের ই এফ এর সম্পর্ক। তারপর এখানে দিয়েছি যে আমাদের এসির সাথে আমাদের ইজির সম্পর্ক, যেটা এসি সেটা আমাদের ইজি সম্পর্ক। এই যে আমরা সিরিয়ালটা মেনটেন করি, তো অনুরূপ বাহুগুলো বলতে আমরা আন্দাজে বাহুগুলো দিতে হবে না, বাহুগুলো সিরিয়াল মেনটেন করে তারপর নিব। যে কোণের সাথে বাহুগুলো তৈরি হয়েছে সেই কোণের বাহুর সাথে আমি বলতে পারি যে আমাদের এ কোণ আর ই কোণ যদি আমাদের পরস্পর সমান হয়, তাহলে এ কোণের সাথে একটা আছে এ বি বাহু, উপরে আছে ই এফ, এই এ কোণ আর ই কোণ যদি সমান হয় তাহলে এদের দুইজনের উপরে বাহুর অনুপাত, এদের দুইজনের সাইডের অনুপাত, এরা পরস্পর সমান হবে। এইভাবে আমরা সিরিয়ালগুলো মেনটেন করে তারপরে আমরা বুঝবো। আমরা বোঝার সুবিধার্থে আরেকটু ইজি করে বুঝি। যদি আমাদের এখানে এই দুইটা ত্রিভুজ নিতাম, আমি ধরে নিচ্ছি যে আমাদের এটা তো এই দুইটা তো 90 ডিগ্রি, এইটা তো লেখার দরকার নাই। আমি ধরে নিচ্ছি এই যে কোণটা আছে এটা আমাদের 50 ডিগ্রি, আর এই যে কোণটা আছে এটা আমাদের 40 ডিগ্রি, এটাও আমাদের 50 ডিগ্রি, আর এটা আমাদের 40 ডিগ্রি, এরকম করে ধরে নিচ্ছি। তাহলে এখন আমি যখন বলবো বাহুগুলোর অনুপাত করব, সেক্ষেত্রে আমি এই পাশে যখন লিখছি এবি, আমি যখন এবি লিখলাম তখন আমি চিন্তা করব এবি কি টাইপের বাহু। এবি এমন একটা বাহু যেটা সমকোণ আর 50 ডিগ্রির সাথে আছে। তাহলে এই ত্রিভুজের সমকোণ আর 50 ডিগ্রির সাথে আছে কোনটা, ডিই। তাহলে এই দুজনের অনুপাত আমরা নিব, এইটার অনুপাত ইকুয়াল। আমি যখন নিচ্ছি এসি, এসি কোনটা আমাদের অতিভুজ, তাহলে আমরা এখানে এসি নিলাম। তাহলে আমরা ওই পাশে আমাদের অতিভুজ কোনটা আছে সেটা হলো আমাদের ডিএফ। এইভাবে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত নিব, এবং ত্রিভুজ দুইটা যদি সদৃশ হয় তাহলে এদের এই অনুরূপ বাহুগুলোর অনুপাতও পরস্পর সমান হবে। চলে যাচ্ছি আমরা পরিকেন্দ্রে। আমরা সম্পাদ্য অনেক সময় পরিকেন্দ্র অঙ্কন করি। পরিকেন্দ্র ব্যাপারটাই হলো কোনো একটা ত্রিভুজের যদি আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্তটার যে কেন্দ্রটা থাকবে ওইটাই আমাদের পরিকেন্দ্র। এখানে আমাদের যদিও দেওয়া আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে পরিকেন্দ্র বলে। এই কথাটাও সত্য, ওই কথাটাও সত্য। দুইটা কেন সত্য সেটা আমরা চিত্রে দেখে আসি। আমরা আমাদের বইয়ে যে লেখাটা দেখাইছি সেই লেখাটাতে আমরা কি বলছি, আমি এখানে জাস্ট আমার মতো করে শুধু বোঝানোর জন্য, অ্যাপ্রোপ্রিয়েট না, 100% অ্যাপ্রোপ্রিয়েট না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে যদি আমাদের এই যে বাহুটা আছে, আমি ত্রিভুজটার নামকরণ করলে এটার নাম দিলাম হলো এ, এটার নাম হলো বি, এটার নাম হলো সি। আমরা যদি এ বিবাহকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, আমি ধরে নিচ্ছি এইটা হলো এ বিবাহ লম্ব সমদ্বিখণ্ডক, ধরে নিচ্ছি এটা লম্ব সমদ্বিখণ্ডক। কালারটা চেঞ্জ করে দেই, ধরে নিলাম এইটা হলো এ বিবাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এসি বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক আছে। যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলেই হবে। আমরা এখানে এসি বাহু যেটা আছে এসি বাহুরও আমি লম্ব সমদ্বিখণ্ডক করলাম। এখন এই লম্ব সমদ্বিখণ্ডক দুইটা যে বিন্দুতে মিলবে, এই বিন্দু থেকে আমাদের এই শীর্ষের দূরত্ব, এই শীর্ষের দূরত্ব, এই শীর্ষের দূরত্ব, তিনটা দূরত্বই সমান হবে। আর এই দূরত্বটাকেই আমরা ব্যাসার্ধ ধরে, আমরা এইটাকে কেন্দ্র ধরে আমরা এইরকম একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে এখন আমি যদি বলি ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলে সেটাই তার পরিকেন্দ্র, এই কথাটাও সত্য। অথবা বলতে পারি কোনো ত্রিভুজের যদি আমরা কোনো পরিবৃত্ত অঙ্কন করি, ওই পরিবৃত্তের কেন্দ্রটাই হলো তার পরিকেন্দ্র। মূলত পরিবৃত্তের কেন্দ্র থেকে পরিকেন্দ্র আসছে, সেজন্য আমরা সংজ্ঞাটাতে এভাবে বলতে পারি কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রই পরিকেন্দ্র, অথবা কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুকে লম্ব দ্বিখণ্ডক করলে যে বিন্দুতে মিলিত হয় সেটা তার পরিকেন্দ্র। এই দুইটা কথার অর্থ এক, এই দুইটা কথা প্রকাশও করবে একই কিছু। তুমি এখানে তোমার মতো করে যে কোনোটাই বর্ণনা করতে পারো, লিখতেও পারো, দুইটা সঙ্গে আমাদের গ্রহণযোগ্য। এখানে যেটা লেখা আছে আমি পাশাপাশি অপরটা দেখিয়ে দিলাম। এখন এইখানে আমাদের ত্রিভুজ যেটা আছে এবিসি, এখানে আমরা একদম চিত্র সহকারে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক প্রথমে এবির করেছি, তারপরে এসির করেছি। এই দুইটা লম্ব সমদ্বিখণ্ডক আমাদের এস বিন্দুতে মিলে, তাহলে এস হলো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। পাশাপাশি কিন্তু আমরা চিত্রটা রেখেছি যে ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, যে বৃত্তটা এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যাবে, কোনো ফাঁকাও রাখবে না, আবার ভিতরেও যাবে না। মানে ত্রিভুজের দাগটা এরকমটা হবে না যে বৃত্তের দাগটা আমাদের এই ত্রিভুজের বাইরে দিয়ে যাবে অথবা ভিতর দিয়ে যাবে, কোনোটাই যাবে না। এটা শুধু মাত্র শীর্ষ তিনটা দিয়ে যাবে, সেটাই হলো তার পরিবৃত্ত। আর সেই পরিকেন্দ্রটাকে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র বলে থাকি। এখন এই যে পরিকেন্দ্রগুলোর অবস্থান আসলে কোথায় হয়,
আমরা এখানে প্রথমটা দেখেছি পরিকেন্দ্রটা কিন্তু ভিতরে আছে এবং ত্রিভুজের দিকে খেয়াল করে দেখি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর আমরা অবশ্যই ছোটবেলা থেকে সবাই জানি সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে সেই ত্রিভুজটা যার 3টা কোণই সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের যদি পরিকেন্দ্র হয় সেই পরিকেন্দ্র অবশ্যই ত্রিভুজটার ভিতরে থাকবে। কিন্তু ত্রিভুজটা যদি স্থূলকোণী হয় তুমি একই নিয়ম ফলো করো। আমরা পরিকেন্দ্র করার জন্য কি করেছি, যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করেছি, লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলেছে ওই বিন্দুটাকে আমরা পরিকেন্দ্র বলেছি। যে কোনো দুই বাহু নিলেই হবে। এখন এই স্থূলকোণী ত্রিভুজেও তুমি একই নিয়ম ফলো করেও তুমি দেখবে এই ক্ষেত্রে যে কেন্দ্রটা আমাদের আগে ভিতরে তৈরি হয়েছিল সেই কেন্দ্রটা এবার ত্রিভুজের বাইরে হচ্ছে। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের যে আমাদের পরিকেন্দ্রটা হবে সেটা হবে ত্রিভুজের বাইরে গিয়ে। অপরটা আমরা চাই যদি ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ এটা মাঝে মধ্যে আমাদের এমসিকিউ চলে আসে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবশ্যই অতিভুজের মধ্যবিন্দুতে হবে। শুধু অতিভুজই হবে না, অতিভুজের মধ্যবিন্দুতে হবে। এটা আমাদের লেখা আছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপরে থাকবে, শুধু ওপরেই না, ওপরের আবার মধ্যবিন্দুতে থাকবে। তো এভাবে আমরা পরিকেন্দ্রের সাথে পরিচিত হলাম। পাশাপাশি তোমাকে হয়তো এমসিকিউ যখন আসবে তখন এটা বলবে না পরিকেন্দ্রটা অঙ্কন করো অথবা তোমাকে অন্য কিছু মানটা বের করো, তোমাকে শুধু বলবে পরিকেন্দ্রটার অবস্থানটা কোথায়। হ্যাঁ, অনেক সময় পরিকেন্দ্রর ব্যাসার্ধ একটা প্রশ্ন আসে, তবে সচরাচর সবচেয়ে বেশি আসে এইটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থানটা কোথায়। আমাদের এবারের টপিক যে ত্রিভুজের ভরকেন্দ্র নিয়ে, এবং ভরকেন্দ্রের এই যে সম্পর্কটা আছে যে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা আমাদের অনেকগুলো ম্যাথ করতেও কাজে লাগে, অনেক সময় এমসিকিউতে আসে। এমসিকিউতে প্রতি বছরই প্রায় এমসিকিউ অথবা আমাদের দেখা যাচ্ছে যে ওই জ্যামিতির মধ্যে এই টাইপের রিলেটেড একটা টপিক আমাদের প্রতি বছরই থাকে। তো ভরকেন্দ্র বোঝার আগে আমরা আসলে ত্রিভুজের মধ্যমাগুলো বুঝে আসি। আমরা একটা ত্রিভুজ নিলাম, ধরে নিচ্ছি ত্রিভুজটা আমাদের বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ সমবাহু হোক বিষমবাহু হোক যে কোনো ধরনের ত্রিভুজ হোক, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর একটা করে মধ্যবিন্দু থাকবে। যেমন আমাদের এখানে এবি যে বাহুটা আছে, আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজের মধ্যবিন্দুটা হলো বাহুটার মধ্যবিন্দু এটা। আবার এই যে বিসি বাহু আছে এরও একটা মধ্যবিন্দু থাকবে, ধরে নিচ্ছি মধ্যবিন্দু এটা। আর আমাদের এখানে এসি যেটা আছে এসির মধ্যবিন্দু, আমি ধরে নিচ্ছি এটা হলো এসির মধ্যবিন্দু। ত্রিভুজ 3টা বাহু আছে, 3টা বাহুরে 3টা মধ্যবিন্দু থাকবে। এখন মধ্যমা বলতে কি বোঝায়, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ও মধ্যবিন্দুর সংযোগ রেখা। তার মানে এখানে আমরা আপাতত এ শীর্ষ ধরে নেই, এ যখন শীর্ষ ধরছি, এ শীর্ষের বিপরীত বাহু কোনটা, বিসি বাহুর যে বিপরীত মধ্যবিন্দুটা আছে, তাহলে এই শীর্ষ থেকে যদি বিসি বাহুর মধ্যবিন্দু যোগ করে দেই, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং পাশাপাশি আমি আগে বিন্দু 3টার নাম দিয়ে দেই। এটাকে নাম দিলাম হলো ডি, এটাকে নাম দিলাম হলো ই, এটাকে নাম দিলাম এফ। তাহলে ডিই এফ যথাক্রমে বিসি এসি এবং এ বি বাহুর মধ্যবিন্দু। আমরা প্রথমে আসছি কি, যে কোনো প্রথমে একটা মধ্যমা নেই। তাহলে এর শীর্ষ হতে এ বিন্দুর এ শীর্ষের বিপরীত বাহু যেটা আছে বিসি, এই দুইটা যদি আমি যোগ করে দেই তাহলে এই যে এডি রেখাটা তৈরি হলো, এডি রেখাটা একটা মধ্যমা। আবার আমি যদি মধ্যমা একটা হবে না, ত্রিভুজের মধ্যবিন্দু যেহেতু 3টা, মধ্যমাও 3টা হবে। আমি বি বিন্দুর বিপরীত বাহু হলো এসি, তাহলে আমি এই বি শীর্ষ হতে আমি এই যে বিন্দুটা আছে এই বিন্দু যোগ করে দিলে আমি যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা যেটাকে আমরা এখানে বিই দ্বারা প্রকাশ করলাম, বিইটাই হবে আমাদের একটা মধ্যমা। এভাবে আমরা যদি আবার এই সি শীর্ষ থেকে আমি এইখানে এই মধ্যবিন্দুটা যোগ করে দেই, তাহলে এইখানে যে বাহুটা পাচ্ছি সেটা একটা মধ্যমা, 3টা মধ্যমা পাচ্ছি। তবে শেষের মধ্যমাটা আমি একটু অন্যভাবে বলি। ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু, আমি ধরে নিচ্ছি এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে ওই বাহুর বিপরীত শীর্ষ যোগ করলে যে বাহুটা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। আমি এই দুইভাবেই মধ্যমা বলতে পারি, যে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, অথবা বলতে পারি কোনো বাহুর মধ্যবিন্দু থেকে তার বিপরীত যে শীর্ষ আছে তার সংযোগ রেখা যে আছে, এই যে বাহু 3টা আছে এই বাহু 3টাকে মধ্যমা বলা হয়। এখন তুমি যদি ঠিকঠাকভাবে ড্র করো, এই সব কিছু মধ্যমা অঙ্কন যদি তোমার ঠিকঠাক হয়, তাহলে এই মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরে একটা বিন্দুতে মিলিত হবে। আমি এটাকে অন্য কালার দিয়ে মার্ক করি, আমি অনেক বোল্ড করে দিচ্ছি। এই যে বিন্দুটাতে ত্রিভুজের 3টা মধ্যমায় পরস্পর মিলিত হয়েছে, এই বিন্দুটাকেই বলা হয় ভরকেন্দ্র। তাহলে এবার আমরা ভরকেন্দ্রে চলে আসি। ত্রিভুজের 3টা মধ্যমা ত্রিভুজের অভ্যন্তরে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র যদি তোমার অঙ্কন করা একদম ঠিকঠাক হয়, তাহলে তুমি স্কেল দিয়ে বা তুমি কম্পাস দিয়ে মেপে দেখবে এই যে বাহুটা আছে, বড় বাহুটা, এইটা যদি 4 একক হয় তাহলে এটা 2 একক হবে, এইটা যদি 3 একক হয় এটা 6 একক হবে, এটা যদি 4 একক হয় এটা এটাকে 4 দিব না,
এইটাকে 4 দিলাম, যদি আমাদের এটা 4 হয় এটা আমাদের 8 হবে। বাহুগুলো খেয়াল করো, অর্থাৎ ত্রিভুজের যে ভর কেন্দ্রটা হবে, ভর কেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এই বাহুর মানটা ছোটটার, এটা অবশ্যই ছোট বড় দুইটা পোর্শনে ভাগ হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিই মধ্যমা, আমরা এই বিন্দুটাকে যদি আমরা ও নামে চিহ্নিত করি, আমি এটাকে ও নামে চিহ্নিত করলাম, তাহলে আমাদের একটা মধ্যমা যেমন বিই মধ্যমাটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো বিও আর একটা হলো আমাদের ও এফ। এই যে বি ও এফ দুইটা ভাগে বিভক্ত হলো, তুমি খেয়াল করে দেখবে যে এইটা যদি 2 একক হয় তাহলে এটা 1 একক হবে। বড়টা যা হবে ছোটটা হবে তার অর্ধেক, উল্টাভাবে বলা যায় ছোটটা যা হবে বড়টা হবে তার দ্বিগুণ। অর্থাৎ ভরকেন্দ্র মধ্যমা ত্রয়কে, কারণ 3টা মধ্যম আছে, 2:1 অনুপাতে বিভক্ত করে একের সাথে, প্রত্যেকে নিজেদের সাথে। অর্থাৎ এই সি এফটাও একে, মানে ওর যে 2টা টুকরা হবে সেই 2 টুকরায় একজন অপরজনকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এই কথাগুলো আমরা বিস্তারিত এখানে লিখেছি যে আমরা একটা ত্রিভুজ ধরেছি, এখানে এডি বিই সিএফ এই মধ্যমা 3টা নিচে আমরা উল্লেখ করে দিয়েছি যে ত্রিভুজ এবিসি আছে। আমরা ধরে নিচ্ছি যে এখানে ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু যথাক্রমে বিসি, এসি এবং এবি এর মধ্যবিন্দু। তাহলে যদি শীর্ষবিন্দুগুলো যোগ করা হয় তাহলে এখানে আমাদের এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, এবং এই মধ্যমাগুলোকে পরস্পর এখানে যে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এই তথ্যটা আমরা অনেক সময় ম্যাথ করতে বা এমসিকিউ করতে জ্যামিতির প্রমাণে আমরা ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী টপিক আসলো যে লম্ব বিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্বগুলো, এরা যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো ত্রিভুজের লম্ব বিন্দু। এখানে এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু আছে এ। আমি যদি এখানে এ হতে বিপরীত বাহুর এক্সাক্ট আমরা লম্ব আকারে একটা দিয়ে দেবো, অবশ্যই সেটা লম্ব আকারে থাকবে। তাহলে এই বিন্দু যেটা আছে এই বিন্দুর আমরা নামকরণ করলাম, এটা ডি করলাম। তাহলে ডি বিন্দুটা এমনভাবে আঁকলাম যেন বিসি এর উপর লম্ব হয়, তাহলে এডিটাই হলো আমাদের লম্ব বিপরীত শীর্ষ থেকে। আমি যদি এইখানে এই ত্রিভুজটাকে 3টা লম্ব আঁকি, 3টা লম্ব, যেমন আমি যদি এখানে বি থেকে একটা লম্ব আঁকি, এমনভাবে আঁকবো যেন সেটা লম্ব হয়। আমরা ধরলাম এখানে এ বি, এই যে বিন্দুটা আছে এটার নাম ধরলাম আমরা বিই, আমি বিই একটা লম্ব আঁকলাম। এই লম্ব দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে এটাই আমাদের লম্ব বিন্দু বলি, আমরা এই সময় বলতে পারি। কিন্তু সংজ্ঞা অনুসারে আমরা বলি ত্রিভুজের 3টা লম্ব পরস্পর যে বিন্দুতে মিলিত হয়। এখন দুইটা দিয়ে আমি কেন লম্ববিন্দু এখানে সিলেক্ট করছি, কারণ যদি লম্ব দুইটা ঠিকভাবে অঙ্কন করা হয় তাহলে এই দুইটা যে বিন্দুতে মিলেছে, আমরা তৃতীয় বিন্দুতে যদি আমরা লম্ব আঁকি তৃতীয়টা আমাদের একই বিন্দুতে চলে যাবে যদি প্রথম দুইটা আমাদের ঠিকঠাক আঁকা থাকে। সেজন্য আমরা অনেক সময় প্রমাণের ক্ষেত্রে বা জ্যামিতি দেখানোর ক্ষেত্রে অথবা মান নির্ণয়ের জন্য 2টা লম্ব দিয়েই আমরা বলে দিই 2টা লম্ব যেখানে মিলিত হয়েছে ওইটাই আমাদের লম্ব বিন্দু হবে। আমরা চলে যাই আমাদের পাঠ্য বইয়ে। এখানে আমাদের লম্ববিন্দু দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাই আমাদের লম্ববিন্দু। আমাদের এখানে ত্রিভুজ এবিসি দেখানো আছে, যেখানে এ হতে একটা লম্ব আঁকানো হয়েছে, আমাদের বি হতে একটা লম্ব আঁকানো হয়েছে, সি হতে একটা লম্ব আঁকানো হয়েছে। সবগুলো লম্ব যে বিন্দুতে মিলিত হয়েছে, যেটাকে আমরা ও বিন্দু দ্বারা প্রকাশ করেছি, সেটাই হবে আমাদের লম্ববিন্দু। পরবর্তী টপিকটা একটু বড় এবং একটু বোঝার খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেক্ষেত্রে বলা আছে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু। আমরা অলরেডি এর মধ্যে পরিকেন্দ্র আলোচনা করেছি। কোনো ত্রিভুজের যে পরিবৃত্ত অঙ্কন করা হয় সেই কেন্দ্রটাই হবে তার পরিকেন্দ্র। ভরকেন্দ্র আলোচনা করেছি মধ্যবিন্দুগুলো যেখানে মিলিত হয়, আর লম্ববিন্দু আলোচনা করেছি ত্রিভুজের যদি লম্ব আঁকা হয় তাহলে ওই লম্বটা পরস্পরকে, যেখানে আমাদের 3টা আঁকলেও হবে 2টা আঁকলেও হবে, যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটা, এই 3টা বিন্দু একই সরলরেখার উপর থাকবে। আমি যদি এখানে চিত্র তো একবারে আঁকা আছে, আমি যদি ধারাবাহিকভাবে তোমাকে দেখাই, এখানে আমরা একটা ত্রিভুজ দেখিয়েছি, ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজটা একটু বড় করে আঁকলাম। এই ত্রিভুজ এবিসি এ আমরা কয়েকটা জিনিস আলোচনা করব, যেহেতু এখানে আমাকে আলোচনা করা হয়েছে যে এটার পরিকেন্দ্র কোনটা হবে। পরিকেন্দ্র তার মানে এই ত্রিভুজের ভিতরে আমি যদি ত্রিভুজকে বাউন্ডারি করে কোনো একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এইটাই হবে আমার পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র অঙ্কন করার জন্য আমাদের এই 2টা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, তারপরে পরিকেন্দ্র বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে অনেকগুলো দাগ চলে আসবে, এমনিতেই তুমি দেখতে পেয়েছো যে আমাদের ছবিতে কতগুলো দাগ আছে। তো এইটার বৃত্ত অঙ্কন করতে হবে। আমি বৃত্তটা অঙ্কন না করে সরাসরি বৃত্তর ভিতরে ত্রিভুজ অঙ্কন করে তারপরে তোমাকে দেখাই, যাতে করে তোমার বোঝার জন্য সুবিধা হয়। তাহলে আমি এই ক্ষেত্রে ত্রিভুজটা আমি অঙ্কন না করে, নিয়ম কিন্তু ছিল ত্রিভুজ অঙ্কন করে তারপরে বৃত্ত অঙ্কন করা, কিন্তু আমি আপাতত অঙ্কনের সুবিধার জন্য আগে বৃত্ত অঙ্কন করে তারপরে ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং অ্যাকচুয়ালি বৃত্তের বাইরে ভিতরে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যদিও পরিকেন্দ্র সংখ্যা অনুসারে আগে ত্রিভুজ তারপরে বৃত্ত হবে। এইখানে এই যে কেন্দ্রটা আছে না, এই বৃত্তের কেন্দ্রটাই হবে আমাদের পরিবৃত্তের কেন্দ্র। এই পরিবৃত্তের কেন্দ্রকে প্রচলিত নিয়ম অনুসারে পরিবৃত্তের কেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি।
এরপরে আমাকে বের করতে হবে লম্ববিন্দু। আমি এসটাকে আপাতত মুছে দিচ্ছি, কারণ অনেকগুলো দাগ আসবে, কোন দাগের মধ্যে কোন দাগ চলে যাবে বুঝতে সমস্যা হবে। সেজন্য আমি আপাতত অক্ষরগুলো পরে লিখব। আমি ছবিটা এঁকে নেই। প্রথমে আমরা পরিকেন্দ্র তো হয়ে গেল, আমাদের এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাই কিন্তু পরিকেন্দ্র হবে, এই বৃত্তের কেন্দ্রটাই পরিকেন্দ্র। এখন আমাদের লম্ব বিন্দু বের করতে হবে। লম্ব সংখ্যাটা থেকে আমরা কি জেনেছি, যে আমাদের যদি এই ত্রিভুজের এখান থেকে আমি আলাদা কালার নেই, এই শীর্ষ থেকে আমি একটা লম্ব আঁকলাম, আবার এই যে বিপরীত শীর্ষ আছে বি শীর্ষ থেকে আমি আর একটা লম্ব আঁকবো। আমি ধরে নিচ্ছি যে আমার অঙ্কটা সম্পূর্ণ ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে আমাদের বিন্দুটা নীল যে দুইটা দাগ আছে এটা আমাদের লম্ব বোঝাচ্ছি। এরপরে লাগবে আমাদের মধ্যমা। মধ্যমাগুলো কি জানি, যে ত্রিভুজের যে আমাদের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলবে সেটাকে আমরা ভরকেন্দ্র বলবো। আমি ধরে নিচ্ছি যে আমাদের এইখানে যে বিন্দুটা আছে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো আমাদের এই ত্রিভুজটার বাহুটার মধ্যবিন্দু। এই বাহুটার যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যমা কি হবে, এর বিপরীত যে শীর্ষ আছে সেটাকে যোগ করলে যেটা হবে, আমি ব্ল্যাক কালার দিয়ে আমি এই মধ্যমাটা অঙ্কন করছি। এই যে আমাদের ব্ল্যাক কালারের যে বাহুটা আছে সেটাকে আমি মধ্যমা দিলাম। তাহলে এখন আমরা বিন্দু কোনটা পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হলো একটা, এইটা হলো আমাদের কেন্দ্র, এইটা পরিকেন্দ্র, এটা হলো আমাদের লম্ব বিন্দু। এই যে আমরা মধ্যমাটা আঁকলাম, এই মধ্যমার উপরে কোনো না কোনো জায়গায় তো আমাদের ভরকেন্দ্র হবে, এমন একটা বিন্দু যেখানে 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখন মধ্যবিন্দুটা যদি আমাদের এইখানে অবস্থিত হয়, আমরা এটা কোন একটা ধরে নিলাম, এই বিন্দুতে আমাদের ভরকেন্দ্র আছে, আমরা পরিকেন্দ্রটাকে এস দ্বারা প্রকাশ করলাম, ভরকেন্দ্রকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম, আর আমরা লম্ব বিন্দুকে ও দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখব এই তিনটা বিন্দু বাস্তবে একই সরলরেখার উপরে আছে। মানে ব্যাপারটা এরকম হবে না যে আমাদের এইটা হবে পরিকেন্দ্র, এইটা হবে লম্ববিন্দু, এইটা হলো আমাদের ভরকেন্দ্র, তাহলে এটা যোগ করলে কিন্তু সরলরেখা হচ্ছে না, এরকম আঁকাবাঁকা কখনো হবে না। যদি ড্রয়িং ঠিক থাকে এই তিনটা একই সরলরেখার উপরে অবস্থিত থাকবে। আমরা এখানে ওইগুলাই রিপ্রেজেন্ট করেছি, যেখানে আমি আলাদা করে এখানে প্রত্যেকটা নাম উল্লেখ করা আছে। যদি একটু জুম করি তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে তোমাকে যদি কখনো লিখতে বলে তুমি শুধু বলে দিবে যে এস পরিকেন্দ্র, জি ভরকেন্দ্র, তারপরে এম অথবা ও লম্ববিন্দু, যাই হোক অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর দরকার নাই। আমরা তোমাকে বোঝানোর স্বার্থে ত্রিভুজ বৃত্তটা এঁকেছি, ত্রিভুজটা এঁকেছি, কোনটা লম্ববিন্দু, কোনটা পরিকেন্দ্র, কোনটা ভরকেন্দ্র মুখে বলে দেওয়ার সাথে সাথে অ্যারো চিহ্ন দিয়েও দেখিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। আর সাথে এটা দেখিয়েছি এই বিন্দুগুলো আসলে যদি অঙ্কন ঠিকঠাক থাকে, আমরা এখানে যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট মাপ নিয়ে এঁকেছি, আমরা দেখতে পাচ্ছি তিনটাই আমাদের একই সরলরেখার উপরে অবস্থিত। আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন যদি আমরা পর্যালোচনা করি দেখি, তখন দেখতে পাবো যে এই যে ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু, এই নিয়ে যে আমাদের জ্যামিতিগুলো আছে এরা প্রায়ই রিপিট হয়ে থাকে। সুতরাং এই টপিকগুলো বুঝবে এবং এই টপিকের উপর বেস করে যে সৃজনশীলগুলো হয়েছে, বোর্ড বইয়ের অনুশীলনী প্রশ্ন হয়েছে, সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবে। ভরকেন্দ্র বোঝানোর জন্য যে চিত্রটা নিয়ে এসেছিলাম সেই চিত্রতে আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে এখানে নতুন একটা আমি তোমাকে সম্পর্ক দেখাবো। সেই সম্পর্কটা হলো এস কিন্তু আমাদের পরিকেন্দ্র, এস আর এইটা হলো আমাদের এই যে বিসি বাহু আছে, বিসি বাহুর মধ্যবিন্দু। এখন এইখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, অ্যাকচুয়ালি লম্বও না, আমরা এস এবং এইখানে যে মধ্যবিন্দু আছে মধ্যবিন্দুটা যদি নামকরণ করি, ধরলাম এই মধ্যবিন্দুটার নাম হলো ই ধরে নিলাম, তাহলে এস এবং ই যোগ করলে একটা বাহু পাওয়া গেল। এবং যেহেতু এটা একটা বাহু পাওয়া গেল, এর একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা কিছু একটা একক হবে। ধরে নিলাম এই দৈর্ঘ্যটা হলো আমাদের এক্স একক, অর্থাৎ এস ই এই যে রেখাটা আছে ধরলাম এটা হলো এক্স একক, এই বাহুটার মান এক্স। তাহলে এস কিভাবে পাচ্ছি, আমাদের পরিকেন্দ্র থেকে যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে যোগ করি তাহলে আমরা এটা একটা লম্ব আকারে পাবো। উল্টাভাবে যদি বলি, ত্রিভুজের পরিকেন্দ্র, এই ত্রিভুজের পরিকেন্দ্র সেই পরিকেন্দ্র আর আমাদের যে কোনো বাহুর মধ্যবিন্দু, এই দুইটা যোগ করলে আমাদের যে বাহুটা পাচ্ছি সেটা লম্ব আকারে থাকবে। আমি যদি মধ্যবিন্দু খুঁজে নাও বের করে এস থেকে সরাসরি এই বিসি বাহুর উপর লম্ব আঁকি, তাহলে লম্বটা যে বিন্দুতে মিলবে ওইটা অবশ্যই বিসি বাহুর মধ্যবিন্দু হবে। এটা শুধু বিসি বাহু না, আমি এই পরিকেন্দ্র থেকে আমি যে কোনো বাহুর উপর যদি লম্ব আঁকি, আমি ধরলাম আমি এখান থেকে একটা লম্ব আঁকছি, লম্ব আঁকলে আমি দেখব যে যেখানে মিলিত হয়েছে ওই বিন্দুটা অবশ্যই ওই বাহুর মধ্যবিন্দু হবে। আপাতত আমি একটা বাহুতেই থাকছি, আমাদের এস ই যেটা আমাদের পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। এই যে বাহুটার দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য যদি এস এক্স একক হয়, আর একটা দূরত্ব আছে যার সাথে সম্পর্ক, সেটা হলো এই যে আমাদের লম্ববিন্দু থেকে আমাদের এই যে রেখাটা, এই রেখাটা এঁকেছি কোথায়, বিসি বাহুর উপরে। আমরা এস থেকে যে লম্বটা এঁকেছি অথবা এস এর সাথে যে বাহুর মধ্যবিন্দু যোগ করেছি সেটা আমাদের বিসি বাহু। তাহলে বিসি বাহুর বিপরীত বাহু কোনটা, এ বাহু। তাহলে আমাদের এই ও হতে এর যে দূরত্ব, আমি এটাকে লিখলাম ও এ, এইটা সমান হবে 2x, এই দূরত্বটা হবে আমাদের 2x। অর্থাৎ আমাদের এই পরিকেন্দ্র থেকে যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অথবা পরিকেন্দ্র থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে
আমাদের ভর কেন্দ্র লম্ববিন্দু হতে ওই বাহুর বিপরীত শীর্ষ, যেহেতু আমরা লম্ব এঁকেছি বিসি বাহুর উপরে, বিসি বাহুর বিপরীত শীর্ষ এ, তাহলে ও থেকে এর দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যটার আমাদের ডাবল। আমি এখানেও লিখে দেই, এই দৈর্ঘ্যটা এটা যদি আমাদের এক্স হয় তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা হবে আমাদের 2x। সেই জন্য আমরা বলে থাকি এইটাকে যদি আমরা অনেক সময় বেশিরভাগ ম্যাথে আমরা আসলে এটাকে ই না লিখে আমরা পি লিখে থাকি। আমি যদি এখানে পি লিখি তাহলে এই সম্পর্কটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি যে ও এ এটা সমান 2SP, যেখানে ও এ বলতে লম্ব দূরত্ব বোঝায় এবং এসপি বলতে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বোঝায় বা মধ্যবিন্দু সংযোগ রেখা বোঝায়। তবে অবশ্যই খেয়াল রাখবো, আমরা লম্বটা যদি বিসি রেখার উপর রাখি তাহলে লম্ব দূরত্ব যেটা আছে সেটা হলো ও এ নিব, বিপরীত বাহুর বিপরীত শীর্ষে আমরা নিব। পাঠ্য বইতে আমাদের এই কথা বলা আছে, কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু, এই কথা কিন্তু ইম্পর্টেন্ট, বিপরীত বাহু যেটা নিয়ে আলোচনা করছে বিপরীত বাহু দূরত্বের দ্বিগুণ। এই তথ্যটা অবশ্য আমাদের জ্যামিতিক প্রমাণে অনেকবার কাজে লেগেছে। সর্বশেষ আমি আর একটা বড় টপিক যেটা আছে সেটা হলো নববিন্দু বৃত্ত। নব বলতে এখানে নতুন বোঝাচ্ছে না, নব বলতে এখানে 9টা বোঝাচ্ছে। 9টা বিন্দু বৃত্ত, ত্রিভুজের এমন 9টা বিন্দু আছে বা এমন আমাদের 9টা বৃত্ত চিন্তা করতে পারি ত্রিভুজের রেসপেক্টে, যে 9টা বিন্দু বাস্তবে একটা বৃত্তের উপরেই অবস্থিত। সেই বিন্দু কেমন? এই বিন্দুগুলো বলা আছে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়ের শীর্ষবিন্দু কোনো ত্রিভুজের মধ্যবিন্দু ত্রয়ের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত পাদবিন্দু, শীর্ষবিন্দু থেকে ও লম্ববিন্দু সংযোগ রেখাদ্বয়ের মধ্যবিন্দু সর্বমোট এই 9টা বিন্দু দিয়ে একই বৃত্তের উপর অবস্থান করে, এরকম একটা কথা। তো কথাটা আসলে আমরা এইভাবে চিন্তা না করে আমরা ধারাবাহিকভাবে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ ABC। এই যেহেতু এটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহুর অবশ্যই 3টা মধ্যবিন্দু থাকবে। আমি ধরে নিচ্ছি যে আমাদের এই যে মধ্যবিন্দু আছে অর্থাৎ BC বাহুর 3টা মধ্যবিন্দু আছে, এই 3টা মধ্যবিন্দু আমি এটাকে প্রকাশ করলাম ডি। এইখানে একটা বাহু আছে, এই বাহুর অবশ্যই একটা মধ্যবিন্দু থাকবে, এই মধ্যবিন্দুর নাম দিলাম হলো ই। আর এখানে এই বাহুর একটা মধ্যবিন্দু থাকবে, এই মধ্যবিন্দুর নাম দিলাম হলো এফ। তাহলে অলরেডি আমি কি পেলাম? 3টা বিন্দু পাইছি। এই 3টা বিন্দু কেমন 3টা বিন্দু? বাহুর মধ্যবিন্দু। এখানে আমরা 3 বাহুর মধ্যবিন্দু পাইছি, যেহেতু 3 বাহু আছে তার মানে মধ্যবিন্দু 3টা। এরপরে আমরা আসি, যদি আমরা 3টা শীর্ষ থেকে 3টা লম্ব অঙ্কন করি, আমরা ত্রিভুজে 3টা আমরা লম্ব অঙ্কন করেছি। আমাদের যেখানে একটা লম্বর নাম হয়েছে, এখানে আমরা এই লম্বটার নাম দেই হলো AD, তারপরে ডি বিন্দু আগে নেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে এইটার নাম দিলাম জি, তারপরে এই বিন্দু যেটা আছে এটার নাম দিলাম হলো এইচ, এইটার নাম দিলাম হলো আই। বিন্দুগুলো খেয়াল রাখি, বিন্দুগুলো কিন্তু আমাদের এই যে 3টা বিন্দু আছে এই 3টা বিন্দু দিলাম। এই বিন্দু 3টা কেমন? আমরা যে 3টা লম্ব এঁকেছি এই লম্বের পাদবিন্দু। তাহলে আমরা এখানে লিখে নেই, আমরা অলরেডি এখানে 3টি লম্বের পাদবিন্দু হবে কয়টা? আমরা 3 বাহুর দৈর্ঘ্য পেয়েছি 3টা। আমরা এই পাশে লিখে নেই, 3 বাহু যে আছে 3 বাহুর আমরা দৈর্ঘ্য পেয়েছি 3টা পাদবিন্দু পাইছি 3টা। অলরেডি আমাদের 6টা বিন্দু পাওয়া গেল। এই 6টা বিন্দু একদম নিশ্চিত হই, প্রথমে যে 3টা বিন্দু ছিল এইটা হলো বাহু 3টার মধ্যবিন্দু, যেটা আমাদের ছিল DEF। এই যে 3টা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই 3টা কিন্তু আমাদের বাহু 3টার মধ্যবিন্দু, জাস্ট বাহুর মধ্যবিন্দু। কিন্তু আমরা যে GHI 3টা বিন্দু পেলাম, এই নতুন 3টা বিন্দু, যেমন AD একটা লম্ব, AG লম্বের পাদবিন্দু হলো G, আমাদের BH একটা লম্ব, এই লম্বের পাদবিন্দু হলো আমাদের H, CI একটা লম্ব যেখানে পাদবিন্দু হলো I। তাহলে আমরা 3টা পাদবিন্দু পাচ্ছি, এই আমরা 6টা বিন্দু পেলাম। এরপরেরটা বোঝা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম তো আমরা জানি, এই বিন্দু 3টা মিলছে যে এখানে, তোমরা কখনোই আবার হাইলাইট করো না, আমি বোঝানোর জন্য হাইলাইট করছি। এই বিন্দুটাকে আমরা নাম দিলাম ও। তাহলে ও বিন্দুটার নাম কি? এটা হলো আমাদের লম্ব বিন্দু। এখন এই লম্ব থেকে 3টা শীর্ষের যে দূরত্ব আছে, ও হতে এর দূরত্ব আছে, ও হতে বি এর দূরত্ব আছে, ও হতে সি এর দূরত্ব আছে। এখন ও হতে যদি এর দূরত্ব, এই টোটাল দূরত্ব খেয়াল রাখো যে এইটা বোঝাচ্ছি, এই দূরত্বটা যদি এখানে 10 সেন্টিমিটার হয় তাহলে 5 সেন্টিমিটার এখানে একটা দাগ দিলাম। তাহলে এটা কি? লম্ব বিন্দু হতে শীর্ষের যে দূরত্ব আছে তার মধ্যবিন্দু। এই লম্ব বিন্দু হতে এই শীর্ষের একটা দূরত্ব আছে, এই শীর্ষের দূরত্ব যদি 18 সেন্টিমিটার হয়, ধরলাম এইটা হলো 9 সেন্টিমিটার। আবার এই শীর্ষ থেকে এই শীর্ষ যেটা আছে, লম্ব বিন্দু থেকে এই শীর্ষ যেটা আছে সি শীর্ষ, তাহলে এই শীর্ষের যে দূরত্ব আছে এইটা যদি আমাদের ধরলাম 8 সেন্টিমিটার হয়, তাহলে আমি ধরলাম এইখানে আছে হলো 4 সেন্টিমিটার। তাহলে আমি এই যে নতুন 3টা বিন্দু পাচ্ছি, এই বিন্দুগুলোর আমি আলাদা করে নাম লিখবো। এই বিন্দুটাকে আমি এই বিন্দুটার নাম দিচ্ছি বোঝার জন্য, এটা দিচ্ছি 1। যদিও এভাবে দেওয়া আমাদের কোনো বৈধতা নাই, আমরা এখানে কোনো অক্ষরই দিব
জাস্ট আমি এগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি 1, এই বিন্দুটার নাম দিচ্ছি 2, আর এই যে বিন্দুটা আছে এই বিন্দুর নাম দিলাম 3। 1 2 3 তাহলে কিভাবে তৈরি হলো? এই যে আমাদের ও এ বাহু, এটাকে 2 দ্বারা ভাগ করে মানে মধ্যবিন্দু যেটা পাইছি সেটাকে বলছি 1। তারপরে আমরা যে ও বি আছে, ও বি যে বাহুটা তৈরি হলো, ও বিকে 2 দ্বারা ভাগ করে যেটা তৈরি হয়েছে সেটাকে বললাম 2। আর একটা ও সি যেটা আছে, এটাকে 2 দ্বারা ভাগ করে যে বিন্দুটা পাইছি সেই বিন্দুটার নামকরণ করলাম আমরা 3। এইভাবে আরও নতুন 3টা বিন্দু পাচ্ছি। তাহলে টোটাল আমাদের বিন্দু দাঁড়াচ্ছে কয়টা? আমাদের 1 2 3, এখানে 3টা বিন্দু, আর এখানে 3 3 6টা বিন্দু, 9টা বিন্দু। এই 9টা বিন্দু যদি এক্স্যাক্ট আমার সব কিছু আঁকানো ঠিক থাকে তাহলে আমরা খেয়াল করে দেখব এই 3টা বিন্দু 9টা বিন্দু আসলে একটা বৃত্তের উপরই অবস্থিত। এই যে 9টা বিন্দু মিলে একটা বৃত্ত তৈরি হলো, এই জন্যই এই বৃত্তটাকে বলা হয় নববিন্দু বৃত্ত। আমাদের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ সূত্র অনেক সময় লাগে। এই বৃত্তের যে ব্যাসার্ধটা হবে সেটা হলো আমাদের ABC ডিভাইডেড বাই এটা হলো 8a, যেখানে এটাকে যদি R9 দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের ABC ডিভাইডেড বাই আমাদের 8a, যেখানে a বলতে ত্রিভুজটার ক্ষেত্রফল বোঝায়। এভাবে আমরা ব্যাসার্ধটা বের করতে পারি। তবে আমাদের মুখ্য বিষয় ছিল এখানে যে এই ব্যাসার্ধ বের করার আরও বেশ কয়েকটা টপিক আছে, তার জন্য আমাদের আলাদা এপিসোডে হবে। আপাতত আমরা দেখে রাখলাম। তবে এই ছিল আমাদের নববিন্দু বৃত্ত। এবার যদি আমরা আমাদের বইয়ে চলে যাই, এই কথাগুলো আমাদের বিস্তারিত বলা আছে। সেই বলাটার ভিতর কি দিল? কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা ত্রয়ের শীর্ষবিন্দু, তাহলে 3টা মধ্যমা। তারপরে আমাদের দেওয়া আছে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব ত্রয়ের যে পাদবিন্দু আছে সেখানে আজ থাকবে ত্রয় পাদবিন্দু, শীর্ষবিন্দু এবং লম্ববিন্দু সংযোগ রেখা, যেটা সবচেয়ে ফোকাস করেছিলাম যে আমাদের লম্ববিন্দু এবং শীর্ষবিন্দু, 3টা শীর্ষবিন্দুর সাথে আমাদের 3টা লম্ববিন্দুর সাথে 3টা শীর্ষের 3টা সম্পর্ক থাকবে। এই 3টা বাহুরই আমাদের যে মধ্যবিন্দু আছে, এই টোটাল 9টা বিন্দু দিয়ে আমি যে বৃত্তটা কল্পনা করতে পারি, যে বৃত্তটা তৈরি হয় সেটাকেই বলা হয় নববিন্দু বৃত্ত। চিত্রে জি হলো আমাদের ভরকেন্দ্র, এইচ আমাদের লম্ববিন্দু, ও আমাদের নববিন্দু, সবগুলোই আমরা এখানে ডিনোট করেছি। কারণ আমাদের যেহেতু এখানে মধ্যমার একটা ব্যাপার ছিল, অনেকগুলো আমরা মধ্যমা কিভাবে পাবো? 3টা মধ্যমা পরস্পর যেখানে মিলিত হয় সেটাকে আমরা মধ্যমা বলতাম। যদিও আমি মধ্যমাটা মানে 2টা বাহু দিয়ে করতে পারবো, লম্বটা আমি 2টা বাহু দিয়ে করতে পারবো। এখন আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম তার উপরে কয়েকটা শর্ট নোট করে আলোচনা করি। সেটা হলো প্রথমটা যেটা দেওয়া আছে, ত্রিভুজের তৃতীয় বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পরিকেন্দ্রগামী হবে। ত্রিভুজের ভরকেন্দ্রগুলো এটা আমাদের 2:1 অনুপাতে বিভক্ত করে। কোনো ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ, যেটা আমরা যে SP সমান আমরা লিখছি OA সমান 2SP যে সম্পর্কটা লিখলাম সেই সম্পর্কটা। এখানে বলা আছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক হবে। মানে পরিবৃত্তের উল্টাভাবে বলতে পারি, পরিবৃত্তের ব্যাসার্ধ যা হবে নববিন্দুর ব্যাসার্ধ হবে তার অর্ধেক। তো আমরা অনেক সময় সেই জন্য এটা লিখি, আমরা ওই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেই সূত্র আমাদের ছিল যেহেতু 4a, এটা আমাদের 8a। এইটুকুই পার্থক্য, যেখানে ABC বলতে বোঝাচ্ছে ত্রিভুজের 3টা বাহু, আর বড় হাতের A দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এতক্ষণ যাব যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা মূল বইয়ের যে অঙ্কগুলো করব বা বোর্ড কোশ্চেন সমস্যার সমাধান করব, এই সমস্যার সমাধানে এই টপিকগুলো অনেক কাজে লাগে। স্পেশালি MCQতে এখান থেকে সরাসরি প্রশ্ন আসবে। আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো এবং আমাদের আগামী যে পর্বগুলো থাকবে সেখানে জ্যামিতির বিস্তারিত আরও আলোচনা থাকবে। সেই সব পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইজি সিরিজ সাথে রাখো আর দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।